বিয়ের ব্যাপারটা কি বোঝার আগেই আমার বিয়ে হয়ে গেল। যেন দীর্ঘ একটা স্বপ্ন দেখছি। দামি শাড়ি গয়না পরে আয়নাতে দেখছি আমাকে কি সুন্দর লাগছে। সবাই ঘুরে ঘুরে আমাকে দেখছে। আমাকে নিয়ে সবার কি ব্যস্ততা। একদিনে আমার জীবনের ঐতিহাসিক পরিবর্তন। আমার বড় দিদির বিয়ে হয়নি তখনও। দিদি গ্র্যাজুয়েট, আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি। পড়াশোনায় আমি ঠিকঠাক। আহামরি বলার মতো ফল কোনোদিনই করিনি। পাশ করে গেছি, এইটুকুই। তবে সবাই বলতো আমি নাকি খুব সুন্দরী। কিন্তু পাড়ার দুরন্ত ছেলেমেয়েদের সাথে সারাদিন খেলে কুদে নিজেকে দেখার আমার সময় কোথায়। ওই খেলতে গিয়েই হলো বিপদ। আমার মতো দস্যি মেয়েকে পাড়ার ছেলেদের সাথে ক্রিকেট খেলতে দেখে সঞ্জয়ের পছন্দ হয়ে গেল। ব্যাস, ওর মাকে নিয়ে আমাদের বাড়িতে হাজির। আমার বাবা বড় মেয়েকে রেখে প্রথমে কোনো মতেই ওনার প্রস্তাব বানছিলেন না। কিন্তু শেষে দিদিই বাবাকে বলল, এত ভালো পাত্র একদমই ছাড়া ঠিক হবে না। আমাদের মতো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে এইসব চিন্তা করলে হবে না। তাছাড়া ছেলের মা বলেছেন উনি বউ নয়, মেয়ে নিয়ে যাচ্ছেন। কোনো দাবি দাবা নেই। এক কাপড়েও নিয়ে যেতে রাজি। যেহেতু ওর ছেলের এই মেয়েকে খুব মনে ধরেছে, তাই তিনি খুবই আগ্রহী। তার আগে নাকি ওনার ছেলে অনেক মেয়েকে প্রত্যাখ্যান করে চলে এসেছে। এবার যখন পছন্দ হয়েছে, তখন আর দেরি করতে চান না। বোন খুব সুখী থাকবে। বাবাও ভাবলেন আমি অনেক ভাগ্য করেছি, তাই এমন শাশুড়ি পেয়েছি। মা ছেলের ছিমছাম সংসার, আর কি চাই। বিয়ের পর খুব খারাপ মানসিকতার মানুষ না হলে বড় শ্বশুরকে অনেকভাবেই খুশি করা যায়। কিন্তু শাশুড়িকে খুশি করা শ্বশুরবাড়িতে সবথেকে দুঃসাধ্য এবং কঠিন কাজ। যেতেও কাটা, আসতেও কাটা। ঠিক করতে গিয়ে ভুল হয়ে যায়। যাই হোক, বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আমি এলাম। ঘরে তেমন কোনো আত্মীয় স্বজন আসেনি। ঘরে 3টে কাজের লোক। সব কাজ শাশুড়ি তদারকিতে সম্পূর্ণ হচ্ছে। পরের দিন বউ ভাত খুব জাঁকজমক করে অনুষ্ঠিত হলো। আমার দিদি, মা বাবা ও আরও আত্মীয় স্বজন এসেছিলেন। আমার শাশুড়ি ওদের যত্নরাত্রির কোনো ত্রুটি করেননি। সারাদিন খুব আনন্দ করে অনেকটা রাত করেই আমরা ঘুমোতে গেলাম। ঘরে গিয়েও আবার গল্প। শেষে দুজনের একটু চোখ লেগে গেল। হঠাৎ দরজা ধাকানোর শব্দ কানে যেতেই ধরফড়িয়ে উঠে দরজা খুলে শাশুড়ির বড় বড় লাল রাগত চোখ দেখেই বুঝতে পারলাম হাওয়া খুবই গরম। সংক্ষেপে বললেন, শাড়ি পরে রান্নাঘরে এসো। এক মুহূর্ত দেরি না করে শাশুড়ির আজ্ঞা পালন করলাম। এরপর ঘোমটা দিয়ে সবাইকে চা বানিয়ে পরিবেশন। শেষে দুপুরে মাছ তরকারি বানিয়েও সবাইকে খাওয়ালাম। কিন্তু কেউ আমায় সাহায্য করল না। শাশুড়ি ও গর্ভধারিণী মায়ের পার্থক্য অনেকটা প্রখর রৌদ্রের তাপ ও শীতল হাওয়ার মতো। সেই ক্ষণে সেটা অনুভব করলাম। শাশুড়ি বইয়ের খুঁটিখাটি আবহমানকালের ধারা। এই ধারা বদলায় কার সাধ্যি। কিন্তু এই দস্যি মেয়ে কি এই ধারা মানতে পারবে? শাশুড়ি বইয়ের বাকবিতণ্ডা বাঁধলে একজন নিরুত্তর থাকলে তুফান আসার সম্ভাবনা কম থাকে। তা না হলে রাগের মাথায় কোর্ট কাছারি করতেও কেউ পিছপা হয় না। এতে লোক হাসানোর এক উত্তম মাধ্যম তৈরি হওয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা থাকে না। সময় কারোর জন্য থেমে থাকে না, নদীর মতোই বইতে থাকে। দেখতে দেখতে 5 বছর সুখে দুঃখে উত্থান পতনে কেটে গেল। সঞ্জয়কে অনুরোধ করেছিলাম দিদির বিয়ে না হওয়া পর্যন্ত যদি সন্তান আনার ব্যাপারটা স্থগিত রাখে তাহলে খুব ভালো হয়। সঞ্জয় আমি নিরাশ করেনি, অনেকদিন অপেক্ষা করেছিল। আজকে হঠাৎ সঞ্জয় অফিস থেকে ফিরে জানালো কাল ও নিজের একমাত্র মাসি মিশুকে ডাক্তার দেখাতে আসছেন। পরের দিন দুপুরবেলা ওনারা এলেন। ঘরে ঢুকতেই আমি প্রণাম করলাম। বিয়ের পর প্রথমবার দেখছি। মিশু দুর্বল শরীরেও আমায় আশীর্বাদ করলেন। কিন্তু মাসি আমাকে ভ্রুক্ষেপ না করেই আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, আমি ওনাকে ডাক্তার দেখেই চলে যাব। আর যদি মারাত্মক কিছু হয় তবে হাসপাতালেই থেকে যাব। চিন্তা করিস না, তোকে বেশি যন্ত্রণা দেব না। নিহাত শহরে আর কোনো আত্মীয় নেই এবং হোটেলে ওনাকে নিয়ে একা থাকা সম্ভব হবে না বলে বাধ্য হয়ে তোর বাড়িতে উঠেছি। তুই লাঠিচাটা মারলেও হাজার হোক, আমরা একই মায়ের সন্তান। কয়েকটা দিন দয়া করে থাকতে দিস। আমি শুনি অবাক, কি বলছেন উনি? শাশুড়ি আমার দিকে আর চোখে একবার তাকিয়ে বোনকে বললেন, পুরনো রাগ দুঃখ এখন সব ছেড়ে আগে ঘরে গিয়ে একটু বিশ্রাম কর। অনেক পথ সফর করে এসেছিস। সন্তোষের শরীর ভালো নেই, পরে না হয় সব কথা শুনব। ঝানুমাসি কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমার শাশুড়িকে অপলক দৃষ্টিতে দেখছেন। অবস্থা বেগতিক দেখে আমি ঝুনুমাসিকে গেস্ট রুমে প্রায় জোর করেই নিয়ে গেলাম।
সঞ্চয়ের কাছ থেকে ওনাদের সম্বন্ধে কিছুটা জেনে নিয়েছিলাম। ওনারা নিঃসন্তান। সেদিন আর কোনো কিছু কথা হলো না। বিকেলে শাশুড়ি আমায় ওদেরকে হাসপাতালে নিয়ে যেতে বললেন। সেখানে সঞ্চয় মেশোর জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল। মাসি শুনে দেখলাম প্রায় আঁতকে উঠলেন। গাড়িতে মাসি কোনো কথা বললেন না। মেশোকে ডাক্তার দেখে অনেক পরীক্ষা করতে দিল। পরের দিন এসে সব পরীক্ষা হলো। রিপোর্ট আসতে ৩-৪ দিন লাগবে। তারপর ট্রিটমেন্ট শুরু হবে। ঠিক তখনই আমার মা ফোন করে বলল, দিদির বিয়ে ঠিক হয়েছে। আমি যেন তাড়াতাড়ি আসি। তাই আমি মাসিদের বাড়ি পৌঁছে দিয়েই ব্যাগ ব্যাগ করে বাপের বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে শুনলাম আগামীকালই দিদির আশীর্বাদ এবং 10 দিনের মধ্যেই বিয়ে। হাতে একদম সময় নেই। তাই আমি বাপের বাড়িতে থেকে গেলাম। ফোন করে মেশোর খোঁজ নিয়েছি। মেশো হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গুরুতর কিছু হয়নি। কয়েকদিন চিকিৎসা করলে ঠিক হয়ে যাবেন। কিন্তু শাশুড়ি মা মেশোর অসুস্থতার কারণে বিয়েতে আসতে পারবেন না। সঞ্চয় শুধু বিয়ের দিন এসেছে। এই পরিস্থিতিতে সেটাই স্বাভাবিক। আমি সব শেষ করে প্রায় 15 দিন পর শ্বশুরবাড়ি ফিরে এসেছি। এতদিন হুলস্থুল করে এসে এখানে একা একা একদম ভালো লাগছিল না। মনটা ভারী করে ঘরে শুয়ে আছি। মিশোও বাড়ি ফিরে এসেছেন। মা মাসির সাথে গল্পে ব্যস্ত। হঠাৎ পিঠে কারো হাতের ছোঁয়া অনুভব করলাম। ফিরে দেখি ঝনু মাসি স্নেহ করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি উঠে বসে কিছু বলার আগেই ঝনু মাসি আমার কপালে চুমু দিয়ে বললেন, তোমাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না সুমনা। তুমি আমার পুরনো দিদিকে আবার ফিরিয়ে দিয়েছ মা। আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি এই জীবনে দিদি কোনোদিন আমাকে আবার আপন করে নেবে। সব তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি দিদির অহংকার ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছ। বিয়ের আগে কিন্তু দিদি এরকম অহংকারই ছিল না। আমরা দুবোন মিলেমিশে থেকেছি। একবারও শ্বশুর কোনো কারণে আমাদের গ্রামে গিয়েছিলেন এবং দিদিকে দেখে ওনার ছেলের জন্য পছন্দ হয়ে যায়। এই বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার পর দিদি পুরোই পাল্টে গেল। আমার বিয়েতে পর্যন্ত যায়নি। তাই নিয়ে আমার সাথে খুব ঝগড়া হয় এবং রাগ করে বলেছিল ওকে যেন কোনোদিন মুখ না দেখাই। পরবর্তীকালে বাবা মায়ের কোনো খোঁজ খবরও রাখেনি। সব দায়িত্ব আমি একাই পালন করেছি। ওর নাকি আমাদের আপনজন বলতে লজ্জা করত। সেই থেকে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু পরবর্তীকালে সঞ্চয় নববর্ষ ও বিজয় দশমীতে দাদু দিদাকে ও আমাকে প্রণাম জানাতে কোনোদিনও ভুল করেনি। এইটুকু সম্পর্ক সঞ্চয় ধরে রেখেছিল বলে তোমার মেশোকে এখানে নিয়ে আসা সাহস করেছি। জামাইবাবু বেঁচে থাকতে তিনিও কোনোদিন এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেননি। খুব দুঃখ হতো। কিন্তু তুমি দিদিকে একদম অন্যমানুষ বানিয়ে দিয়েছ। কি করে এই অসম্ভবকে সম্ভব করলে? তোমাকেই বা কি করে মেনে নিল? আমি হেসে বললাম, শাশুড়ি আমাকে দেখতে গিয়ে বলেছিলেন উনি বউ নয়, মেয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিয়ের পরদিন থেকেই বুঝলাম আদেও তা নয়। কিন্তু আমি ওনার কথা সত্যি প্রমাণ করার জন্য ওনার মেয়ের মতোই আচরণ করতাম। কিন্তু এই সবকিছু সঞ্চয়ের সাহায্য ছাড়া সম্ভব হতো না। হানিমুন থেকে এসেই সঞ্চয়কে ছেড়ে সবসময় মায়ের সাথে থেকেছি। উনি যেভাবে বলেছেন সেইভাবেই চলেছি। কোনো উচ্চবাচ্য করিনি। ধীরে ধীরে ওনাকে জিজ্ঞেস করেই ঘরের সব হিটলারের নিয়মকানুন পাল্টে ফেলি। এই জন্য নিজে সন্তান পর্যন্ত আনিনি, যাতে এই পরিবর্তনে কোনো বাধা না আসে। আমার যে কষ্ট হয়নি সেটা নয়, কিন্তু আমিও যে দোষী মেয়ে। এত সহজে হেরে যাই কি করে বলো তো? মাসি বুকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তুই আমারও মেয়ে। এখন তাড়াতাড়ি আমাদের ঠাকুমা হওয়ার স্বাদ মিটিয়ে দে। আমি কিন্তু কিছু খবর না নিয়ে এখান থেকে নড়ছি না। মাসির বুকে মুখ লুকিয়ে আমি বললাম, ৬-৭ মাস অপেক্ষা করো। তোমরা অতিশত ঠাকুমা হতে যাচ্ছ। মাসি লাফিয়ে উঠে বললেন, সত্যি বলছিস? লাফিয়ে উঠে ঝুনু মাসি চিৎকার দিতে দিতে ছুটলেন শ্বশুরের ঘরের দিকে।